নমস্কার। আজকের আলোচনা পর্বে থাকছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রি-ইস্যু অ্যান্ড রিভ্যালিডেশন প্রসেস। আপনারা পশ্চিমবঙ্গের অনেকেই জানেন যে প্রায় 1,60,00,000 মানুষ এই মুহূর্তে যারা ওবিসি সার্টিফিকেটধারী তারা একটা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। গত 1-1.5 মাস ধরে ডোর টু ডোর একটা সার্ভে হয়েছিল, তার ফল কি এলো, অর্থাৎ যে 140টি সম্প্রদায়ের অনগ্রসর শ্রেণীর মানুষ সুপ্রিম কোর্টের রায়ে যে 64টি সম্প্রদায় ভ্যালিড থেকেছে, অর্থাৎ তাদেরকে মান্যতা দেওয়া হয়েছে, এবং বাকি 76টি সম্প্রদায়কে মান্যতা দেওয়া হয়নি, সেই নিয়ে অনেক তো জলঘোলা হয়েছে। বাকি 76টি সম্প্রদায় নিয়ে ডোর টু ডোর ভিজিট হয়েছে, তার রিপোর্টও উঠে এসছে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আমাদের সার্টিফিকেটটা কি এখনও ভ্যালিড আছে, ওবিসি সার্টিফিকেট কি করে জানবো, কি করে বুঝবো, বা কোনো কাজে যদি এখন এটাকে ব্যবহার করতে হয় তাহলে আমরা আদৌ সেটা ব্যবহার করতে পারবো কিনা, তার ভ্যালিডিটি পাবো কিনা। তো আমাদের অফিসগুলোতে ইতিমধ্যেই প্রচুর মানুষ আসছেন এই রিভ্যালিডেশন এবং রি-ইস্যু এই প্রসেসটা জানার জন্য এবং করার জন্য। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ওবিসি সংক্রান্ত রিভ্যালিডেশন এবং রি-ইস্যু কারা করতে পারবেন, কাদের প্রয়োজন আছে, কাদের প্রয়োজন নেই, কারা রিভ্যালিডেশন করতে পারবেন, আর কাদেরই বা রি-ইস্যু করতে হবে, আর কেনই বা করতে হবে, আর যারা পারবেন না তাদের কোনো অসুবিধা আছে কি না, এই সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা। তো আসুন, আমরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের এই ছোট্ট চ্যানেল দ্য মোশন অফ লাইফ, এই ধরনের অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আসি। তো আপনারা আমাদের চ্যানেলটিকে, যারা নতুন আছেন, যারা আজকে আমাদের নতুন দর্শক, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা পরিচিত আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। তাহলে কি হবে, আপনার এই ছোট্ট সহযোগিতা আমার এবং আপনার যারা পরিচিত আছেন তাদের ক্ষেত্রে হয়তো অনেক সুবিধার কারণ হবে। তো আসুন শুরু করা যাক আজকে এক এক করে প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কারা রিভ্যালিডেট করবেন এবং কারা রি-ইস্যু করবেন। রিভ্যালিডেট তারাই করবেন যাদের ক্ষেত্রে ওই 64টি সম্প্রদায় যাদের মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা রিভ্যালিডেট করতে পারবেন। আর রি-ইস্যু করতে পারবেন যাদের ক্ষেত্রে 76টি সম্প্রদায় যাদেরকে ডোর টু ডোর সার্ভে করা হলো, অর্থাৎ যে সম্প্রদায়ের মানুষজনকে ধর্মের ভিত্তিতে অনগ্রসর শ্রেণী নিয়ে আসা যাবে না বলে সুপ্রিম কোর্ট বাতিলের খাতায় এখনো পর্যন্ত রেখে দিয়েছে। এই গেল রিভ্যালিডেট এবং রি-ইস্যু কারা করতে পারবেন। এবার কীভাবে বুঝবেন যে আপনারটা রি-ইস্যু হবে না রিভ্যালিডেট হবে? সেক্ষেত্রে বলি, কাস্ট সার্টিফিকেটের পোর্টালে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, এটা অনলাইনেই আবেদন করতে হবে, আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। ওইখানে যখন আবেদন করতে যাবেন তো তখন আপনার কাস্ট যেখানটা আছে, যে বক্সটা, সেই ড্রপডাউনে আপনার কাস্ট যখনই উল্লেখ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনি রিভ্যালিডেটেড পর্যায়ে পড়লেন না রি-ইস্যুড পর্যায়ে পড়লেন। যদিও আমি এই 140 জনের তালিকা আলাদা আলাদা করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাবেন কারা 64টির মধ্যে পড়লেন, অর্থাৎ রিভ্যালিডেট করতে হবে, এবং কাদের ক্ষেত্রে রি-ইস্যু করতে হবে। এখন এই করতে গেলে আমাদের কি কি করতে হবে সেইটা নিয়ে বলি। আমাদেরকে আবেদন করতে গেলে কি কি লাগছে, আবেদন করতে গেলে রিভ্যালিডেট বা রি-ইস্যু আপনি যাই করেন কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রথমেই হচ্ছে আপনার যে পুরনো কার্ডটা আছে, পুরনো যে কাস্ট সার্টিফিকেটের শংসাপত্রটি আছে, তার স্ক্যান কপি আপনাকে অনলাইন আবেদনের সময় আপলোড করতে হচ্ছে। 2 নম্বরে আপনি কী করছেন, আপনার বার্থ সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র যেটাকে বলা হচ্ছে, এটা যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেখানে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ আছে, সেটাকে আপলোড করতে হবে। এছাড়া কি লাগছে, যিনি আবেদনকারী তার আধার কার্ডের জেরক্স স্ক্যান করে তুলে দিতে হচ্ছে। এছাড়া তিনি যদি 18 বছরের উপর বয়স্ক হন এবং তার যদি ভোটার আইডেন্টিটি কার্ড থাকে তাহলে ভোটার আইডেন্টিটি কার্ডটা অবশ্যই দিতে হবে। যদি না হন সেক্ষেত্রে বাবা এবং মা তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডকে আপলোড করতে হবে।
4 আসছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র, অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র আপনারা এতদিন পঞ্চায়েত থেকে নিতেন, এখনও পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, যারা মিউনিসিপ্যালিটি এলাকায় সেখান থেকে নিয়ে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটাকে এই প্রসেসে আপলোড করতে হবে। এবার আসছি ইনকাম সার্টিফিকেট। এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই সার্টিফিকেট বিডিও অফিস থেকেই আপনাদের সংগ্রহ করতে হবে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যখন আলোচনা পর্ব চলেছে তখন আমাদের রাজ্য সরকার একটা কথা সেখানে বলেছে যে ধর্মের ভিত্তিতে নয়, এখানে আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করেই এই ওবিসি সম্প্রদায়ের মানুষদের দেওয়া হয়েছে, সার্টিফিকেশান দেওয়া হচ্ছে সার্ভেতে। সুতরাং এক্ষেত্রে ইনকামটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তো ইনকাম সার্টিফিকেট কীভাবে পাবেন? আপনারা ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ইনকাম সার্টিফিকেটের জন্য যেমন নর্মাল আবেদন করতে হয় এখন অনলাইনে, সেই রকম আবেদন করবেন এবং সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। এটা 24 ঘন্টার মধ্যেই পাওয়া যায়, কোনো অসুবিধে নেই অনলাইন সার্টিফিকেটের পাওয়ার ব্যাপারে। তবে সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার বাবার যা ইনকাম সেইটা কিন্তু দিতে হবে। যদি আপনি নিজে ইনকাম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাবার ইনকামটাই সঙ্গে আসবে। এখানে একটা স্পেসিফিক্যালি বলে দিই, এটা কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যেটা চাই সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম, এক্ষেত্রে কিন্তু বাবার ইনকামটা দিতে হবে। আর মা যদি চাকরি বাকরি করেন সেক্ষেত্রে কিন্তু মায়ের ইনকামটাও এখানে জানাতে হবে। এবার বলি, যদি ধরে নিন আপনার বাবা এবং মা দুজনেই সার্ভিস করেন, সেক্ষেত্রে দুজনেরই কিন্তু পে স্লিপ জমা করতে হবে ইনকামের প্রামাণ্য নথি হিসাবে। আর যদি তারা চাকরি না করে ব্যবসা করেন বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফাইল আছে তার জেরক্স কপি এখানে জমা করতে হবে, কারণ ইনকামটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মা এরকম হয় যদি যে মা কোনো চাকরি করেন না, তিনি সাধারণ গৃহবধূ বা হোম মেকার যাকে বলা হয়, তো সেক্ষেত্রে মাকে একটা সাদা কাগজে ঘোষণাপত্র দিতে হবে যে তিনি কোনো ইনকাম করেন না। তাহলে এই গেল ইনকামের পার্ট। এছাড়া বাবা মায়ের জমির পর্চা যদি কিছু থাকে সেইটা কিন্তু আপনাকে দিতে হবে, যেটা আপনাদের সম্পত্তির প্রমাণ হিসাবে দাখিল করা হবে, অর্থাৎ জমির পর্চা দিতে হবে। এছাড়া একটা দিতে হবে এনসিএল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হচ্ছে যে আপনাদের, এটা ওবিসির ক্ষেত্রেই লাগে, যে ইনকাম, বছরের ইনকামটা 8 লাখের নিচে আছে, এইরকম এই মর্মে একটা শংসাপত্র আপনাকে দিতে হবে। এরপর আসছি কারা আবেদন করতে পারবেন। ওবিসি সার্টিফিকেটধারী যারা আছেন তাদের মধ্যে যাদের এমার্জেন্সি আছে, আমি আবার উল্লেখ করছি, যাদের এমার্জেন্সি আছে, ওবিসি সার্টিফিকেটটা এই মুহূর্তে কাজে লাগছে, গভর্নমেন্ট কিন্তু কেবলমাত্র তাদের জন্যই এই সুবিধাটা দিচ্ছে। কীরকম আপনার প্রয়োজনীয়তা আসতে পারে? ধরে নিন আপনি নার্সিং কোর্সে ভর্তি হবেন, অথবা কেউ হয়তো নিটে অ্যাডমিশান নিতে যাচ্ছেন, কেউ হয়তো হায়ার এডুকেশন করছেন, পিএইচডি করছেন, কারো বা চাকরির ক্ষেত্রে জয়েনিং আছে। এই ধরনের যাদের প্রয়োজন তারাই কিন্তু এই সুবিধা নিতে পারবেন। এবং এই সুবিধা নিতে গেলে তাকে অনলাইনে আবেদন করবার সময় কিন্তু এর সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। অর্থাৎ আপনি কোনো পরীক্ষা দিতে গেলে তার অ্যাডমিট কার্ড আপনাকে দাখিল করতে হবে যে কত তারিখে পরীক্ষা, বা কোনো চাকরি ক্ষেত্রে যদি আপনি কিছু জয়েনিং করতে যাচ্ছেন, আপনার সার্টিফিকেটটা দরকার, ওবিসি সার্টিফিকেট, সেক্ষেত্রে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট কবে আছে, কি পরীক্ষা দিয়েছেন, এই সংক্রান্ত নথি প্রয়োজন হবে। এইবারে বলি যে আপনি তো আবেদন করলেন, এইভাবে আবেদন করার পরে আপনি কতদিন পর পাবেন? এখানে দুটো বিষয় আছে। যাদের রিভ্যালিডেশনের প্রসেস, অর্থাৎ যারা ওই প্রথম 64 সম্প্রদায়ের মধ্যে পড়েছেন, তারা যখন আবেদন করবেন তাদের আবেদনপত্রটি সরাসরি সংশ্লিষ্ট সাব ডিভিশনাল অফিস বা এসডিও অফিসে চলে যাবে, যেখান থেকে তারা ওই নথিটা দেখে এসডিও সার্টিফিকেট দেবেন। আর যারা রিইস্যু করছেন তাদেরটা কিন্তু বিডিও অফিসের লগইনে চলে যাবে সরাসরি, বিডিওর থেকে সেটাকে যাচাই হবে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারপর যদি সেটা উত্তীর্ণ হয় সেক্ষেত্রে এসডিও অফিসে যাবে এবং এসডিও অফিস থেকে সার্টিফিকেটটা পাবেন। দুই ক্ষেত্রেই আমরা নর্মালি দেখছি যে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা সার্টিফিকেটটা অনলাইন থেকে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করবার জন্য কিউআর কোড আছে। এছাড়া আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং আপনার নাম যদি ওখানে অনলাইনে গিয়ে টাইপ করে আপনি এন্টার করলে আপনার সার্টিফিকেটটা সেখান থেকে পেয়ে যাবেন। সার্টিফিকেট তো পেয়ে গেলেন, এইবার এই সার্টিফিকেট নিয়ে আপনি আপনার কাজটি মেটালেন, কিন্তু এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন? অর্থাৎ এই সার্টিফিকেট পাওয়ার পর কি আপনার পুরনো সার্টিফিকেটটার প্রয়োজন নেই? না, একদমই নয়। আপনার পুরনো সার্টিফিকেটটাই কিন্তু আপনার শংসাপত্র, অ্যাকচুয়াল শংসাপত্র, এবং সেটাকে কিন্তু আপনি যত্ন করে রেখে দেবেন অতি অবশ্যই। এই যে সার্টিফিকেটটা আপনি পেলেন,
এটা হচ্ছে ফর দিস টাইম পিরিয়ড, অর্থাৎ আপনার এই পারপাসে কাজে লাগানোর জন্য আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, যার ভ্যালিডিটি থাকছে 31 মার্চ 2026, অর্থাৎ 2026 সালের 31 মার্চ পর্যন্ত আপনি এই যে রিভ্যালিডেশন বা রিইস্যু সার্টিফিকেটটা পেলেন তার ভ্যালিডিটি থাকবে সেই পর্যন্ত। তারপরে কিন্তু এই সার্টিফিকেটটা নিয়ে আপনি আর কোনো চাকরি ক্ষেত্রে বা কোথাও দেখাতে পারবেন না। তো এই ছিল আজকের আপনাদের ওবিসি রিভ্যালিডেশন এবং রিইস্যু সংক্রান্ত তথ্য। এইবার আমি জানি আপনাদের মনে যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে, ইন্ডিভিজুয়াল কেসে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি তাকে অনুরোধ করব যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টগুলো দেখি এবং কেস টু কেস আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখতে থাকুন এই চ্যানেল। আজকে ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।